মাহেশের রথ নিয়ে লোকমুখে কত যে গল্পকথা ছড়িয়ে আছে তার ইয়ত্তা নেই। প্রচলিত একটি লোকগাথা আছে, জগন্নাথ দেবের নাকি একবার বঙ্গদেশের মিহিদানা খাওয়ার স্বাদ হয়। তিনি পাণ্ডাদের চোখ ফাঁকি দিয়ে সকলের অলক্ষ্যে রাতের অন্ধকারে চুপি চুপি মন্দির থেকে বেরিয়ে পায়ে হেঁটে রওনা দেন বাংলাদেশের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে এসে পৌঁছান শ্রীরামপুরের কাছে গঙ্গা তীরের মাহেশ গ্রামে। পথশ্রমে খিদেও পেয়েছিল। এক মিহিদানার দোকানে এসে পেট ভরে মিহিদানা খেলেন, কিন্তু সমস্যা বাঁধলো যখন দোকানি দাম চাইল। পয়সা তো তোর কাছেই নেই। অগত্যা হাতের বাজুবন্ধ বন্ধক রাখলেন। মন্দিরের সেবাতেই সন্দেহ হয়েছিল। পরে পুজোর সময় যখন দেখলেন জগন্নাথের হাতের বালা নেই, সকলে মিলে খোঁজ করতে করতে অবশেষে মাহেশে এসে তার সন্ধান পাওয়া গেল। সমস্ত বর্ণনা মিলিয়ে সন্দেহের আর অবকাশ রইল না যে প্রভু স্বয়ং নিজের হাতের বাজু বন্ধটি বন্ধক রেখে গেছেন মাহেশে। কালের ধুলো সরিয়ে কে আর আজ বলবে কোনটা সত্যি আর কোনটাই বা মিথ্যে। মাহেশের এই বিখ্যাত জগন্নাথ দেবের মন্দির এবং রথযাত্রার উৎসবের পেছনে রয়েছে এক অপূর্ব কাহিনী বা কিংবদন্তি। সময়টা তখন চতুর্দশ শতাব্দীর আশপাশ। এই সময় ধ্রুবনানন্দ ব্রহ্মচারী নামে এক ভক্ত সন্ন্যাসী তীর্থযাত্রায় বেরিয়ে নানা স্থান দর্শনের পরে এসে পৌঁছেছিলেন শ্রীক্ষেত্র পুরীতে। সেখানে জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন করে ধন্য হলেন ভক্ত ধ্রুবনানন্দ। তার স্বাদ ছিল তিনি নিজের হাতে রন্ধন করে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন, কিন্তু মন্দিরের পাণ্ডাদের আপত্তিতে তার আর ভোগ নিবেদন করা হলো না। আশাহত এবং ব্যথিত ধ্রুবনানন্দ তখন বসলেন আমরণ অনশনে। ভক্তের এই ব্যাকুলতায় আসন টলল ভগবানের। জগন্নাথ দেব তাকে দেখা দিয়ে বললেন, ধ্রুবনানন্দ, বঙ্গদেশে ফিরে যাও। সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশের নামেতে এক গ্রাম আছে, সেখানে যাও। আমি সেখানে এক বিরাট দারু ব্রহ্ম অর্থাৎ নিম গাছের কাণ্ড পাঠিয়ে দেব। সেই কাঠে বলরাম, সুভদ্রা আর আমার মূর্তি গড়ে পূজা করো। আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উদগ্রীব। এই স্বপ্ন দেখে এবং দৈবাদেশ পেয়ে ধ্রুবনানন্দ বঙ্গদেশে ভাগীরথীর তীরে মাহেশে এসে সাধনা শুরু করলেন। সেই সময় এই অঞ্চল ছিল জঙ্গলাকীর্ণ এবং সাপট সংকুল। এখানেই নির্দিষ্ট দিনে ভাগীরথীর জলে ভেসে এলো এক প্রকাণ্ড নিম কাঠ। জল থেকে ওই কাঠ তুলে তাই নিয়ে প্রস্তুত হলো 3 দেবতার বিগ্রহ। ওই স্থানেই ধ্রুবনানন্দ প্রতিষ্ঠা করলেন নিজের সাধন কুটির। কথিত আছে 621 বছর আগেকার সেই বিগ্রহই আজও পূজিত হচ্ছে। সেই সময় গঙ্গার ধারে বর্তমানে লক্ষ্মীঘাট তৈরি হয় মন্দির। এরপর আরো বেশ কিছু বছর পরে সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে যাওয়ার পথে চৈতন্য দেব এলেন মাহেশে এবং এখানে জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন করে তিনি গভীর ভাব সমাধিতে নিমগ্ন হলেন। সাধক ধ্রুবনানন্দ তখন অন্তিম শয়ানে, কিন্তু বিগ্রহের সেবার ভার কার হাতে দিয়ে যাবেন সেই চিন্তায় তিনি ব্যাকুল। তার কাতর অনুরোধে চৈতন্য দেব তার পার্শ্বদ কমলাকার পিপলাইকে বিগ্রহের সেবার ভার অর্পণ করলেন। কমলাকার
পিপলাই ছিলেন শ্রী চৈতন্যের দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম। তিনি সুন্দরবনে খালি ঝুলি জমিদারের পুত্র। তিনি যুক্তি বিজ্ঞান অধ্যয়ন করে নবদ্বীপের কাছে এলেন। পরে তিনি মহাপ্রভুর প্রিয় শিষ্য হয়ে ওঠেন। তিনি মাহেশের জগন্নাথ মন্দিরে 64তম মহম্বের প্রথম। আজ কমলাকারের বংশধারেরা 64 পুরুষ যাবৎ এই সেবা পূজার ভার বহন করে চলেছেন। তার উত্তরাধিকারীরা এখনো সেবাইতে বা মন্দির অধিকারী হিসেবে মাহেশে বসবাস করেন। পুরী থেকে রথযাত্রা দর্শন করে এসে কমলাকারের মনেও বাসনা জাগে মাহেশের রথযাত্রা আয়োজন করার। মাহেশ জগন্নাথ মন্দিরে ভার গ্রহণ করার পর আজ থেকে 621 বছর আগে তারই উদ্যোগে শুরু হয় এই প্রাচীন রথযাত্রা উৎসব। সেই সময় বৈদ্যবাটির এক মোদক একটি কাঠের রথ তৈরি করিয়ে দেন, সম্ভবত সেই মিহিদানা বিক্রেতা। তাতেই শুরু হয় রথযাত্রা। মন্দিরের সামনে থেকে গঙ্গার ধার ঘেঁষে রথ চলত যাত্রার গুন্ডি চাবাটি পর্যন্ত। কিন্তু ধ্রুবানানন্দের সেই প্রাচীন মন্দিরও আজও নেই, আর কমলাকারের রথও নেই। সময়ের সঙ্গে সেই রথ জীর্ণ হয়ে পড়েছে। 1754 সালে রথযাত্রা এসেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হুগলি জেলার দেওয়ান শ্যামবাজারের বসু পরিবারের কৃষ্ণরাম বসু। তিনি রথের ব্যয়ভার বহনের প্রতিশ্রুতি দেন। পরের বছর তিনি 5 চূড়া বিশিষ্ট কাঠের রথ তৈরি করিয়ে দেন। রথ চলাচলের জন্য মাহেশ থেকে বল্লভপুর পর্যন্ত 1.5 মাইল রাস্তাও তৈরি করিয়ে দেন। তখন থেকেই ওই পরিবার রথের দায়িত্ব নিয়ে আসছেন। কৃষ্ণরামের ছেলে গুরুপ্রসাদ 1798 সালে 9 চূড়া বিশিষ্ট নতুন রথ বানিয়ে দেন। 1884 সালে রথযাত্রার দিন বল্লভপুরে গুন্ডিচাবাটিতে সেই রথটি আগুনে পুড়ে যায়। তখন বসু পরিবারেরই কর্তা কৃষ্ণচন্দ্র বাবু বর্তমান লোহার রথটি তৈরি করিয়ে দেন। মার্টিন বার্ন কোম্পানি রথটি তৈরি করে। সেই সময় এর দাম পড়েছিল 20 লক্ষ টাকা। 1885 সালে থেকে ওই রথ টানা শুরু হয়। সেই থেকেই 129 বছর ধরে একভাবে ওই রথ চলছে। 4 তল বিশিষ্ট রথটি সম্পূর্ণ লোহার কাঠামোর উপর দিয়ে কাঠ দিয়ে তৈরি। উচ্চতা প্রায় 50 ফুট, ওজন 125 টন। 12টি লোহার চাকা রয়েছে। এক একটি চাকার বের হচ্ছে 10 ফুট। 4 তলার দেবতার বিগ্রহ বসানো হয়। তামার 2টি ঘোড়া রথের সামনে লাগানো হয়। ঘোড়া 2টি তৈরি করে দিয়েছিলেন এক বিদেশি সংস্থা। বর্তমান মন্দিরটি তৈরি করেন কৃষ্ণরাম বসুর বন্ধু, কলকাতার পাথরিয়া ঘাটে নিবাসী নয়নচাঁদ মল্লিক। সেই সময় বল্লভপুর পর্যন্ত রথ যেত। রাস্তার দুধার দিয়ে সারি বেঁধে মেলার পসরা নিয়ে দোকান বসত। প্রতি বছর নীলকণ্ঠ পাখি এসে রথের চূড়োতে বসে। তারপরই শুরু হয় রথযাত্রার আয়োজন। পুরীর জগন্নাথ দেবের মতো এখানেও রথের পূর্বে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব করা হয়। স্নানযাত্রার দিন সকালবেলায় গর্ভগৃহের বাইরে চাতালে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি আনা হয়। তিথির সময় ধরে মন্দিরের উত্তর দরজা দিয়ে দেবতাদের মন্দির সংলগ্ন উন্মুক্ত প্রান্তরে স্নান মঞ্চে নিয়ে আসা হয়। শেওড়াফুলির রাজ পরিবারের তরফ থেকে শ্রী জগন্নাথ দেবের মাথার উপর ছাতা ধরা হয়। প্রথমে বলভদ্র, তারপর জগন্নাথ ও শেষে সুভদ্রা স্নান সম্পন্ন হয়। ঋষরার কুমোর বাড়ি থেকে জল আসে। ভাদ্র মাসের ভরা কোটালের জল কলাপাতায় দিয়ে মুড়ে কর্পূর দিয়ে রাখা থাকে। সেই পবিত্র গঙ্গা জল এবং স্নান যাত্রার দিন গঙ্গার জোয়ার এলে তার জলও সামান্য সংগ্রহ করে স্নান যাত্রায় দেবতাকে নিবেদন করা হয়। মোট 18টি ঘড়া জল, 1.5 মণ দুধ লাগে দেবতার স্নানে। সূর্য ডোবার আগে মন্দিরে দেবতাদের নিয়ে আসা হয়।
গর্ভগৃহে দেবতার প্রবেশ করলে সন্ধ্যায় আরতি হয়, মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। স্নানযাত্রার দিন 18 ঘড়া জল আর 1.5 মণ দুধ স্নানের পর ধুম জ্বর আসে জগন্নাথ, বলরাম, সুভদ্রার। এই সময় মন্দিরের সেবাতেই অধিকারীরা জগন্নাথ দেবের কপালে উত্তাপ অনুভব করেন। প্রবল জ্বর থাকে। জ্বর সারা রাত আরামবাগ, গোঘাট, খানাকুল, মেদিনীপুর থেকে কবিরাজ আসেন। তারপর কবিরাজের পাচনে আস্তে আস্তে জ্বর সারে 3 ভাই বোনের। পুরীর জগন্নাথ দেবের অনুরূপ মাইশের জগন্নাথ দেবও জ্বর লীলায় 15 দিন দরজা বন্ধ করে থাকেন। পুরীর মন্দিরে যেভাবে নতুন কাঠ দিয়ে বিগ্রহ নির্মাণ করে এই উৎসব করা হয়, মাইশের সেই প্রাচীন বিগ্রহের নতুন করে অভিষেক করে প্রতি বছর এই উৎসব করা হয়। ভাস্কর অনুরাগ করেন। অমাবস্যায় নবযৌবন, প্রাণপ্রতিষ্ঠা, অভিষেক ও চক্ষুদান সম্পন্ন হয়। রথযাত্রার আগের দিন মন্দিরের দরজা খোলে, সেই দিনই নবকলেবর উৎসব হয়। শুক্লা দ্বিতীয়তার রথের দিন সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির দিকে রওনা দেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। মাসি মানে জগন্নাথ দেবের পৌর্ণমাসী গুন্ডিচা দেবী। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যখন মাইশের রথে এসেছিলেন তখন ছিল এটি কাঠের রথ। শ্রীরামকৃষ্ণের পুঁথিতে লেখা আছে, মাহেশ নামতে গ্রাম গঙ্গাকুলে স্থিতি, অনেক লোকের বাস নানাবিধ জাতি। এই মহাভাগবত বসু বলরাম তার পূর্বপুরুষদের কীর্তিধাম। সুন্দর মন্দিরে জগন্নাথের মূরতি, ভোগরাগ সহ হয় সেবা নীতি। বিশেষে আষাঢ়েশ মহাসমারোহ হয়, বৃহৎ কাঠের রথ, উচ্চ অতিশয়। পরবর্তীকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পত্নী শ্রীমা সারদা দেবীও একবার রথযাত্রার উপলক্ষে এখানে এসে রথের দড়ি টেনেছিলেন। এই মাহেশের জগন্নাথ দেব ও তার রথের জন্যই মাহেশের আজ পুরুষোত্তম জগন্নাথের মাহেশ ধামে পরিচিত হয়েছেন। নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ ধাম, সেই নাম প্রকট হয় মাহেশের ধাম। নিত্য পূজা, নিত্য ভোগ, নিত্য শাস্ত্র পাঠ, ভক্তজনে জানে এই মাহেশ শ্রীপাঠ। শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র, ওং নীলচরণবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাক জগত্তায় নমো নমঃ। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো জয় জগন্নাথ। তোমরা যদি প্রকৃত সনাতনী হয় অবশ্যই আশা করি তোমরা কমেন্ট সেকশনে লিখবে জয় জগন্নাথ। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে গোবিন্দ, রাধে রাধে।